হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আচমকা একটি গাড়ি এসে মেহরার সম্মুখে থেমে যায়। মেহরা ভরকে যায়, দু কদম পিছিয়ে উচ্চ কণ্ঠে বলে, শালা গাড়ি চালাতে পারিস না? বের হ তুই। ড্রাইভিং সিটের দরজা খুলে আকাশ বেরিয়ে আসে, মাথা নিচু করে বলে, ভাবি মাফ করবেন। মেয়েরা ফ্রুকুসকে ফেলে বলে, এভাবে গাড়ি চালানোর মানে কি? তোমার খান ভাইও এভাবে গাড়ি চালায়। শালা কচুর এমপি জনসাধারণের উপর গাড়ি চালিয়ে দেয়। সব রেখে তোমার ভাই আর তার দলের লোকেরা তোমরা সবাই আমার উপরেই গাড়ি উঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো নাকি? আরে বউ গো, ব্রেক মারো। আরসমান গাড়ি থেকে বেরিয়ে কথাটি বলে ওঠে। মেয়েরা চায় আরসমানের দিকে। আরসমান দাঁত কেলিয়ে বলে, সরি। তোদের টেনে হিচড়ে জেলে দেওয়া উচিত, এমন নেশাখোরদের মতো গাড়ি চালাস। আরসমান দৌড়ে যায়, সঙ্গে সঙ্গে মেয়েরাকে জড়িয়ে ধরে পেছন থেকে, হাতে ইশারা করে আকাশকে চলে যেতে বলে। আকাশ শেষে দ্রুত চলে যায়। মেয়েরা চমকে যায়, ফরকে যায়, কেঁপে ওঠে সে। আরসমান দৃঢ়ভাবে জাপড়ে ধরে মেহেরাকে বলে, এত রেগে যান কেন বলুন তো? আমার বিলাইয়ের বাচ্চার বউটার এত রাগ কেন? আরসমানের খামার তো দেহের সঙ্গে লেপটে আছে মেহেরা। আরসমানের গায়ের গাঢ় পারফিউমের গন্ধ নাসিকা রন্ধে আঘাত হানছে। মেয়েরা পিড়পিড় করে বলে, আমাকে ছাড়ুন আরসমান। আরসমান যেন শুনে ফেললো, এসে বলল, আজকে কেন যেন আপনাকে খুব মনে পড়ছিল মেয়েরা। সারাদিন কাজের মাঝে আমার মস্তিষ্কে কেন যেন আপনি ঘুরপাক খেতে থাকেন। আপনাকে খুব ভালোবাসি আমি, খুব। মেয়েরা নেত্রপল্লব বুঝে ফেলো, অনুভব করলো আরসমানের ভালোবাসা। প্রথম থেকে এতটা ভালোবাসে আরসমান তাকে, আর সে কিনা দূরে ঠেলে আসছিল এতদিন। আরসমান মেয়েরার কানের কাছে বিড়বিড় করে, বাড়ি যাবেন না প্রাণ? মেয়েরা মোলায়েম কণ্ঠে বলে। হুম। আরসমান মেয়েরাকে ছেড়ে চট করে পাচা করে তুলে নিল, হাস্যজল মুখশ্রীতেই বলে, আপনার হাঁটার দরকার একদম নেই, আয়ুষ্মান আছে তো, চলুন গাড়িতে ওঠা যাক। মেয়েরা হেসে ফেললো। আরসমান দেখলো সে হাসে। মেয়েরা হেসে বলল, আমি যে আপনাকে এত দূর ঠেলে দিই তবুও এত ভালোবাসেন আমায়? আরসমান মেয়েরার দিকে তা চাইলো। গাড়ির দরজা খোলাই ছিল। মেয়েরাকে সিটে বসিয়ে দিয়ে কিছুটা ঝুঁকে গিয়ে মেয়েরার কপালে অদর ছুয়ালো, বলল, বড্ড ভালোবাসি প্রাণ। মেয়েরা মুগ্ধ হয়ে চেয়ে রইল আরসমানের মুখশ্রীর পানে। আজ কেন যেন স্পর্শ ভালো লাগলো, খুব করে মনে ধরল স্পর্শ, খুব করে চাইলো আমার স্পর্শ করুক আরসমান। আজ সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে গেল আরসমানের স্পর্শে। জোনানা তৈরি তার ডিউটিতে যাওয়ার জন্য। প্রশান্ত হাতের ইশারায় ডাকে জোনানাকে। সে ড্রেসিং টেবিলের সম্মুখ থেকে সরে এসে এগিয়ে যায় প্রশান্তর দিকে, বলে, কিছু লাগবে তোর প্রশান্ত? প্রশান্ত জোনানাকে কাছে পেতেই জোনানার হাত টেনে নিজের নিকট নিয়ে আসে, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে জোনানার কোমর। জোনানা হেসে বলে ওঠে, কি হয়েছে? আমি তোর সঙ্গে গেলে হয় না? আমার তোকে একা ছাড়তে ভয় করে জুনানা রানী। আরে পাগল, আমি কি একা থাকবো নাকি? আমার সঙ্গে পুরো ফোর্স থাকবে। ডোন্ট ওয়ারি মাই জান। প্রশান্ত তবুও ছাড়তে চাইল না জোনানাকে। জোনানা ঝুঁকে প্রশান্তর চুলের ভাঁজে উষ্ঠ ছুঁয়ে দিল, মোলায়েম কণ্ঠে বলল, প্রশান্ত বাবু ছাড়ো আমায়, লেট হয়ে যাচ্ছে যে। প্রশান্ত সময় নিয়ে ছাড়লো জোনানাকে। জোনানার মুখশ্রীর পানে চেয়ে থেকে বলল, প্রশান্ত অপেক্ষা করবে যতক্ষণ না তার জুনানা রানী আসছে। নিজের খেয়াল রাখবে। জোনানা মুচকি হাসল। জোনানা বেরিয়ে পড়লো। প্রশান্তর গাড়ি নিয়ে এসেছে সে। সন্দেহভাজন এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে পুলিশ। জোনানা গাড়ি থামালো কয়েকটি পুরাতন ভবনের সম্মুখে। তার পেছনে দুইটি পুলিশের ভ্যান থামলো। জোনানা বেরিয়ে আসে গাড়ি থেকে। তার গাড়িতে আরও দুজন ইন্সপেক্টর রয়েছে। সকলে নিজের পজিশন নিয়ে নিল। প্রথম বাড়ির ভেতরে প্রবেশ করলো অর্ধফ্রোজ এবং অন্ধকার ছেড়ে রেখেছে বাড়িটিকে। হাতের টর্চ লাইটের ক্ষীণ আলোয় সকলে নিঃশব্দে প্রত্যেকটি কদম ফেলে অগ্রসর হচ্ছে সামনের দিকে। হঠাৎ সকলের সামনে থাকা ইন্সপেক্টর থমকে দাঁড়িয়ে যায়, হাতে ইশারা করে সকলকে বারণ করে দেয় আর এক কদম অগ্রসর হওয়া যাবে না। জোনানার কপালে কয়েকটি ভাঁজ পড়ে এলো। ফ্রিকুচকে সামনে তাকাইছে।
দেখা চেষ্টা করছে। টর্চ লাইটের ক্ষীণ আলোর সামনের দিকটা জোরানোর কপালে ভাঁজগুলো প্রসারিত হয়ে টান টান হয়। সামনের দিকে মাটিতে পড়ে আছে রক্তাক্ত কয়েকটি দেহ। তার মধ্যে একটি দেহে বক্ষে গেঁথে আছে ছুরি। বাকি দেহগুলোকে যেন নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মাটিতে লেপ্টে আছে তাজা রক্ত। জোরানো স্থির দৃষ্টিতে চেয়ে পরখ করে প্রত্যেকটি। সকলে বেরিয়ে এসেছে রাস্তার আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ চেক করার জন্য। পাঠানো হয়েছে কয়েকজন ইন্সপেক্টরকে। জোরানা এক পাশে এসে মেসেজ করলো আরুষ্মানকে। আরুষ্মান, এত নং বাড়িতে রোহানের দলের লোকদের মৃতদেহ পাওয়া গিয়েছে। আমরা তো ভেবেছিলাম এখানে রোহান থাকবে। প্রত্যুত্তরে আরুষ্মানের একটি মেসেজ আসলো সঙ্গে সঙ্গেই। এসব কিছু রোহান করছে, তোরা ইনভেস্টিগেট করে দেখ। ওদের রোহান মেরেছে। রোহান তো মানুষ নয়, ও তো জানোয়ার। শোন, জুনায়না কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে তুই আমাকে ফোন করিস, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস। দোস্ত, আমি একটুও লেট করবো না। নিজের খেয়াল রেখে সব কাজ করবি দোস্ত। জোনানা হাসলো। ছেলেটা বন্ধু হিসেবে অসম্ভব ভালো। আকাশ মেঘলা, বোঝা যাচ্ছে আকাশের এই মেঘাচ্ছন্ন রূপ বৃষ্টি আসার পূর্বাভাস। আশেপাশে বয়ে যাচ্ছে শীতল বাতাস। আরুষ্মান বেরিয়েছে খুব সকালে। ঘুমন্ত মেয়েরার কপালে উষ্ঠে ছুঁয়ে দিয়ে তার প্রত্যেকটি স্পর্শ যেন আদুরে। মেয়েরার ঘুম ভেঙেছে সবে। ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতেই সামনের দেয়াল নজর আটকে গেল। সামনের দেয়াল জুড়ে শুধু মেয়েরার এক এক মুহূর্তের ছবি। মেয়েরা আনমনেই হাসল। সে অবগত এই ছবিগুলো আরুষ্মান দূর থেকে এক এক মুহূর্তে এক একটি তুলেছে। গতকাল রাতে বাড়ি আসার পর আরুষ্মান এই দেয়ালটি দেখিয়ে বলেছিল, আমার শখের নারী জুড়ে আছে আমার ঘরময়। মেয়েরা মুচকি হেসেছিল। মেয়েরা বিছানা ছাড়লো, ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চলে এলো মেয়েরা বসার ঘরে। রান্নাঘরে প্রবেশ করলো সে। হিনা হাতের কাজ ফেলে চাইলো মেয়েরার দিকে। বলল, মেয়েরা কি মা, সকাল সকাল রান্নাঘরে এসেছো কেন? কিছু লাগবে তোমার? পাশে গিয়ে দাঁড়ায়। হিনার বলে, মা, আমি হেল্প করি আপনার কাজে, দিন আমায়। হিনা মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। বলল, না, দরকার নেই। আমার বাড়ির মেয়ে সারাদিন বাইরের জগৎ সামলে এসে আবার সংসারের কাজ সামলাবে। আমি তো চাই না এমনটি। এত কাজ সামলাতে গিয়ে যে তার কষ্ট হবে। মেয়েরা হাসলো। বলল, হিনা মা, আমি পারবো। আমি আমার বাড়ির কাজ মায়ের সঙ্গে সামলে বাইরের জগৎ সামলে নিতে জানি মা। ফিরলো মেয়েরার দিকে। বলল, না, দরকার নেই। আমার মেয়েদের কষ্ট হোক আমি চাই না। আমার মেয়ে ছেলেরা তাদের দায়িত্ব পালন করুক, বাইরের জগৎটাকে সামনে নিক নিখুঁতভাবে, সন্ত্রাস মুক্ত করে চারিপাশে ছেয়ে দিক তারা অনাবিল সুখ শান্তি। মেয়েরা মুগ্ধ হলো হিনার মধ্যে। যেন সে খুঁজে পেল আরুষ্মানকে। ছেলে মায়ের মতো হয়েছে পুরো। মেয়েরা আনমনি হাসলো। বলল, মা, আমি আপনার মতো একজন মানুষের মেয়ে হতে পেরেই খুবই গর্বিত, যার ভাবনা এত সুন্দর। তবে যাই বলুন না কেন, একটু তো কাজ করতে দিতেই হবে আপনাকে। হিনা কপাল চাপড়ে বলে, হায় রে মেয়ে। মেয়েরা হাসলো। হিনা পাশে চেয়ে কাটা ফলে সজ্জিত প্লেটটি মেয়েরার হাতে ধরিয়ে দিল। মেয়েরা তার উপরে হাতে থাকা ফোন সঙ্গে সঙ্গে কোমরে গুজে নিল। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতে চাইল, এগুলো কার জন্য? তার পূর্বে হিনা একটি নাস্তার ট্রে ওপর হাতে ধরিয়ে দিয়ে বলল, তোমার তো কাজ করার অনেক ইচ্ছে। এই নাও, এই ফলের প্লেট ও নাস্তা ট্রে নিয়ে আরুইর কাছে চলে যাও। দুজন মিলে এই নাস্তা শেষ করে ফলগুলো খেয়ে নাও। যাও, এগুলি হলো তোমাদের কাজ। মেয়েরা অবাক হয়ে বলে, মা, এটা আবার কেমন কথা? হ্যাঁ, এটাই কাজ। যাও যাও, দ্রুত যাও। মেয়েরা মুখটি ছোট্ট করে ফেলে। ইস, সব রেখে খাওয়া দাওয়ার কাজ। নাস্তা করবে ঠিক আছে, তবে সকাল সকাল এত ফল কে খাবে? মনে মনে তো ভেবেই নিল সে বেশিরভাগটা আরুকেই খাওয়াবে। মেয়েরা আসে আরুর ঘরের সম্মুখে। দুই হাতে একটি প্লেট ও ট্রে থাকায় নক না করেই আরুই আপু, আমি আসছি বলে ঘরের ভিতরে ঢুকে যায়। আরুই ঘরে নেই। মেয়েরা পুরো ঘরে চোখ বুলিয়ে দেখে নেয় পাশে থাকা টেবিলের উপর ট্রে ও প্লেটটি রেখে। আরুই আপু, তুমি কোথায়? তুমি কি বারান্দায়? বলে মেয়েরা বারান্দার দিকে এগিয়ে যেতে নেয়। ততক্ষণে আরুই ওয়াশরুমের দরজা খুলে
হাঁপাতে হাঁপাতে বলে। মেহরা, আমি এখানে। চমকিত দৃষ্টিতে ফিরে যায় আরুর দিকে। সঙ্গে সঙ্গে সে দৌড়ে আরুর নিকট গিয়ে আরুইকে ধরে বলে। কি হয়েছে তোমার, খারাপ লাগছে? আরুই পেটে হাত রেখে মাটিতে বসে পড়ে ব্যথায় কুকিয়ে বলে। মেহরা, আমার পেইন হচ্ছে। মেহরা, ইমানকে কল করো, আমি সহ্য করতে পারছি না। মেয়েরা এক হাতে জড়িয়ে ধরে আরুইকে। অস্থির আরুইকে সামলে নেওয়ার জন্য সে নিজেও অস্থির না হয়ে আরুইর পিঠে হাত বুলিয়ে দেয়। অপর হাতে কোমর গুজে রাখা ফোনটা বের করে আরুষ্মানকে ফোন করে। ফোন ধরে না আরুষ্মান। পুনরায় ফোন করে মেয়েরা, তবুও যেন দোলনা। আরুষ্মান রিং বেজে কেটে গেল কল। মেয়েরা পিটপিট করে। শালা বজ্জাত, ঠিক টাইমে কল ধরবি না তুই? বলে ফোনটি কোমরে গুজে নেয়। দুই হাতে আরুইকে নিয়ে উঠে দাঁড়ায়। আরুই আপু দেখো, একটু সহ্য করো, কিছু হবে না তোমার। একটু হাঁটার চেষ্টা করো, আমার সঙ্গে চলো। চিৎকার করে কেঁদে ওঠে। মেয়েরা এক হাতে দৃঢ়ভাবে আরুইর বাহু ধরে ঘর থেকে বেরিয়ে আসে। আরুই ব্যথায় বারংবার পিড়বিড় করছে। ইমান, কোথায় আপনি? আসুন ইমান, আপনার আরুই পারছে না এই ব্যথা সহ্য করতে। মেয়েরা হৃদযন্ত্র কেঁপে উঠছে বারবার আরুইর এমন কষ্ট দেখে। মেয়েরা মনে মনে আওড়াচ্ছে। আরুষ্মান, আপনাকে খুব প্রয়োজন। যে কোথায় আপনি? মেয়েরা সিঁড়ির সম্মুখে এসে উচ্চ কণ্ঠে ডাকে। মা, আপনি কোথায়? হিনা রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে। আরুইকে এন অবস্থায় দেখে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। অস্থির কণ্ঠে বলে। মা, কি হয়েছে তোর? মেয়েরা বলে। মা, আপুর পেইন হচ্ছে। মা, আপনি আপুকে ধরুন, আপুকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হিনার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মেয়ের অবস্থা দেখে সে আরুইর উপর বাহু ধরে কান্না মিশ্রিত কণ্ঠে মেহেরাকে বলে। আরুষ্মানকে একবার ফোন দেয়া দরকার নয় কি মা? মেয়েরা ধীরে ধীরে আরুইকে নিয়ে নামতে নামতে বলে। মা, আপনার ছেলেকে ফোন দিয়েছিলাম, ধরেনি সে। এখন তাদের ফোন দিয়ে সময় নষ্ট করলে চলবে না মা। আমাদেরই কিছু একটা করতে হবে মা। হিনা মাথা নাড়ালো। দুজন মিলে আরুইকে ধরে ধরে নিয়ে এলো বাড়ির বাইরে। গাড়ির সম্মুখে এসে মেয়েরা আরুইকে হিনার হাতে ছেড়ে দিয়ে বলল। মা, আপনি ধরুন আপুকে। বলে গিয়ে গাড়ির দরজা খুলল। মেয়েরা আরুইকে হিনার সঙ্গে গাড়িতে উঠিয়ে দিল। গাড়ির দরজা আটকে হিনার মুখের দিকে চেয়ে বলল। মা, কাঁদবেন না, আপুকে সামলান আপনি। হিনা কাঁদতে কাঁদতেই বলে। গাড়ি চালাবে কে মেহরা? বাড়ির দুই ড্রাইভার তো আর আরুষ্মানের বাবা আর আরুষ্মান নিয়ে গিয়েছে। আরুই কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। সে বলে। মেহরা, আমি পারছি না, আমি মনে হয় মরে যাব। মেয়েরা সরে এসে গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসে। গাড়ি স্টার্ট করে বলে। এইসব বলো না আরু আপু, তোমার কিছু হবে না। আমি আছি তো, সময়ের মধ্যে আমরা হাসপাতালে পৌঁছে যাব। গাড়ি নিয়ে খানবাড়ির সদর দরজা পেরোতে আকাশ থেকে বৃষ্টি নেমে এলো ধরণীতে। মেয়েরা যত দ্রুত পারছে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। বড় বড় সড়কের জ্যাম লেগে থাকা রাস্তাগুলো এড়িয়ে শর্টকাট রাস্তাগুলি বেছে নিয়েছে সে। হিনা উঁচু কণ্ঠে কেঁদে বলে উঠছে। মা, আরোই অজ্ঞান হয়ে গিয়েছে, প্লিজ জোরে গাড়ি চালাও। মা, আপনি অস্থির হবেন না। মেয়েরা বলে গাড়ি জোরে ব্রেক করলো। হিনা বলে উঠে। কি হলো? গাড়ি থামলে কেন? জ্যাম। বলে মেয়েরা জোরে জোরে একাধিকবার গাড়ির হর্ন বাজালো। জানালা দিয়ে মাথা বের করে সামনে থাকা ভ্যান চালককে জিজ্ঞেস করলো। মামা, এই জায়গায় জ্যাম কেন? এত জ্যাম লাগার তো কথা নয়। ভ্যান চালক উত্তরে বিরক্তি মাখা কণ্ঠে বলল। মেয়েরা আর বললেন না আফা, সামনে দুই পার্টি মারামারি করতেছে, এই লাইগা জ্যাম লাগছে। ওরা মারামারি করবে আর আমরা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হমো। এমনিতেই মেন রোডে জ্যাম, তারপর ওরা এই রাস্তাগুলো খাইছে। রাগে গাড়ির স্টিয়ারিং এ জোরে হাত বাড়ি দিয়ে বসিয়ে দেয়। হিনা বলে ওঠে। এখন কি হবে মা? মা, আপনি আপুকে ধরে বসুন, আমি আসছি। মেয়েরা গাড়ির দরজা খুলে এই বৃষ্টির মধ্যে সে বেরিয়ে আসে বলে শাড়ির আঁচল টেনে কোমরে গুজে নেয়। অতঃপর বড় বড় কদম ফেলে সামনে এগিয়ে যায়। দু পার্টির মারামারি চলছে, বলতে গেলে তরুণ ছেলে পেলে সবগুলো। মেয়েরা কোমর থেকে ফোন বের করে থানায় জায়গার ঠিকানা বলে ইন্সপেক্টরকে পাঠাতে বলে জায়গাটিতে। সে ফোন রেখে কোমরে তা গুজে নেয়। মেয়েরা পাশেই দাঁড়িয়ে থাকা ঘামার্ত দেহের রিক্সার চালক বলে। মেয়েরা ম্যাম,
মা তুমি কি পুলিশ ডাকলা? গম্ভীর কঞ্চে বলে। হ্যাঁ ডেকেছি। বলে মেয়েরা এগিয়ে যায়। দুইজনই থেকে তিনজন পুরুষের মারামারির মাঝে এসে ধাক্কা দিয়ে তিনজনকে ছাড়িয়ে ফেলে উচ্চ কঞ্চে বলে, অমানুষের মতো মারামারি না করে সামনে থেকে তো শর্তরা। ওইখানে একটা মানুষ মরণ যন্ত্রণা সহ্য করছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তোদের জন্য এমন করে জ্যামে শত শত পেশেন্ট অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে। মেয়েরাকে দেখে সামনে থাকা রিক্সা চালকগুলো তাদের রিক্সা ফেলে এগিয়ে আসে। তারা সামনে থেকে সরাতেই থাকে মারামারিতে লিপ্ত থাকা তরুণদের। একসময় এগিয়ে আসে রাস্তার পাশে থাকা দোকানদাররা। সামনে থাকা সবাইকে এক পাশে সরিয়ে আনে লোকজন। মেয়েরা রিক্সা চালকদের অনুরোধ করে সামনে থেকে রিক্সা গাড়ি সরিয়ে একটু জায়গা করে দিতে। তারা শুনল কয়েকজন এগিয়ে এসে দ্রুত তাদের রিক্সাগুলো সরিয়ে দেয়, জায়গা করে দিল। মেয়েরা হাতে উল্টো পিঠে কপালের ঘাম মুছে নিজের গাড়ির দিকে দৌড়ে যায়। গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। দ্রুত গাড়ি ছুটিয়ে নিয়ে যায়। হিনা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে, বলছে, মা তোমাকে কি বলে ধন্যবাদ দেব, ভাষা নেই আমার। মেয়েরা উত্তর করে না। সে যত দ্রুত গাড়ি চালাতে পারে তার দিকেই মনোযোগ দিয়ে রাখে। গাড়ি এসে থামলো। অবশেষে হাসপাতালের সামনে। মেয়েরা গাড়ি থেকে বেরিয়ে আসলো। হিনাকে বলল, মা আপনি থাকুন, আমি নার্স নিয়ে আসছি। আপুকে এইভাবে নিয়ে যাওয়া যাবে না। হিনা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নার্স নিয়ে আসা হলো। আরুইকে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারে প্রবেশ করতেই দরজা দুটো বন্ধ করে দেওয়া হলো। দরজার ওপরে থাকা লাল রঙা বাতিটি জ্বলে উঠল। তখনই হাসপাতালে করিডোর দিয়ে দৌড়ে ছুটে এলো ইমান। ইমান পাগলের মতো হিনাকে জিজ্ঞেস করতে রইল, মা আরই কোথায় মা? পেছন থেকে মেহরা বলে, অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে, শান্ত হন, পাগলামো করবেন না। ইমান শান্ত হলো না। চুল খামচে ধরে এক পাশে শাড়ি করে সজ্জিত চেয়ারে বসে পড়লো। পিড়পিড় করল, কেন আজ অফিস গেলি ইমান? কেন কেন নিজের আরইকে ছেড়ে গেলি? মেয়েরা ইমানের দিকে অগ্রসর হওয়ার আগে আরুষ্মান দৌড়ে এলো। তার সাথে এলো আরো 2-3 জন। আরুষ্মানের চোখ মুখ লাল রঙা হয়ে আছে। মেয়েরা থমকে যায়। আরুষ্মান মেয়েরার সম্মুখে এসে মেয়েরার এক বাহু ধরে তাকে ঝাঁকিয়ে বলছে, মেহেরা আরই কোথায়? আপু ঠিক আছে তো মেয়েরা? মেয়েরা আরুষ্মানের মুখ পানে চেয়ে কিছুক্ষণ ক্ষীণ কণ্ঠে বলে, আপু অপারেশন থিয়েটারে আছে আরুষ্মান। গাড়ি হাসপাতালের নিকট চলে এলে হিনা কন্ট্রাক্ট করতে পারে ইমান ও আরুষ্মানের সঙ্গে। আরুর অবস্থার কথা সে জানায়নি তার স্বামীকে। তার স্বামী এই অবস্থার কথা জানলে যে তার যে কোনো কিছু হয়ে যেতে পারে। হার্টের পেশেন্ট সে উনি। আরুষ্মান একবার চাইলেও অপারেশন থিয়েটারের দিকে। তার অস্থিরতা কমছে না। বোধ হচ্ছে বুকে এক ভারী পাথর রেখে দিয়েছে কেউ। আরুষ্মানের মেয়েরার বৃষ্টির পানিতে সিক্ত মুখপানে চেয়ে বলে, আই এম সরি মেহেরা, আমার ফোন আমার কাছে ছিল না আপু। বাকিটা যেন বলতে পারল না আরুষ্মান। চোখ দুটো জলে টলমল করছে। মেয়েরা দেখলো তা। হাত বাড়িয়ে আরুষ্মানের চোখের কোণা থেকে জল মুছে দিল, বলল, ছি আরুষ্মান ছি, আপনি কাঁদছেন? জনসাধারণের প্রাণের এমপি, আপনি কাঁদছেন? আরুষ্মান অন্যদিকে দৃষ্টি সরিয়ে ফেল। মেয়েরা ফিসফিসিয়ে বলল, এইটুকুতে ভেঙে পড়লে হবে না আরুষ্মানজি। আপনি এমন বুইরা দামড়া পোলা হয়ে কাঁদছেন, আমি অবাক। অপারেশন থিয়েটারের দরজা খুলে নার্স বেরিয়ে আসে। উঁচু কণ্ঠে বলে, আমাদের এখনই এবি পজিটিভ ব্লাড প্রয়োজন, ব্যবস্থা করুন। নার্সের এহেন কথা শুনে ইমান অস্থির হয়ে দাঁড়িয়ে যায়। হিনা শাড়ির আঁচল খামচে নার্সের দিকে দৌড়ে যায়, বলে, আমি রক্ত দেব আমার মেয়েকে, আমার রক্ত এবি পজিটিভ। মেয়েরা ফিরে চায়, বড় বড় কদমে এগিয়ে যায়, বলে, মা আপনি গিয়ে বসুন, আমি রক্ত দিব। আপনার রক্ত দেওয়ার প্রয়োজন নেই, আমার রক্ত এবি পজিটিভ। নার্স চলুন। আরুষ্মান ফিরে মেয়েরা যাওয়ার পানে চায়। থম মেরে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে। ইমানের দৃষ্টি শূন্যে। সে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে অপারেশন থিয়েটারের পানে। দপ করে বসে পড়ে চেয়ারে। হিনার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অনবরত অশ্রু। নার্স মেয়েরাকে নিয়ে যায়। আরুষ্মান আঁখি জোড়া বন্ধ করে বার কয়েক শ্বাস নেয়, নিজেকে সামলে নেয়। ঢোক গিলে চোখ খুলে চায়, পাশে চায়, ইমানের দিকে এগিয়ে যায়, বসে পড়ে ইমানের পাশে। ইমান পিড়পিড় করে,
সব দোষ আমার। হে আল্লাহ, আমার আরুইকে ঠিক রেখো। আমার আরুই ছাড়া আমার কিচ্ছু চাই না। আমার শুধু আরুই চাই। আরুষ্মান হাত বাড়িয়ে দেয় ইমানের কাঁধে হাত রেখে ভাঙা কণ্ঠে বলল, ইমান ভাই নিজেকে স্ট্রং রাখো, আপুর কিচ্ছু হবে না। আরুষ্মান ও আরুই যমজ ভাই বোন। দুজনের মধ্যে আরুই কয়েক মিনিটের বড়, তাই তো আরুই কোনো কষ্টই যেন প্রথমে আরুষ্মানকে কষ্ট দেয়। আরুষ্মান তখন যেন হয়ে যায় বাচ্চা সুলভ। নিজের বোনের কষ্টে চোখের জল মানাতেই জানে না সে। আরুইকে ডেট দেওয়া হয়েছিল আরও 1 সপ্তাহ পর। তার পেন ওঠার মতো কোনো প্রকার পূর্বাভাস প্রথম সে পায়নি। সকালে ইমান চলে যায় অফিসের কাছে। তারপর থেকেই শুরু হয় হুট করে আরুইর পেন। সকলের অস্থিরতা কমিয়ে দিল শুধু একটি শিশুর কান্নার শব্দধ্বনি। ইমান দাঁড়িয়ে গেল, তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। অপেক্ষার প্রহর শেষ হলো বুঝি। অপারেশন থিয়েটারের উপরে থাকা লাল রঙা আলোটি নিভে যায়। দরজা ঠেলে বেরিয়ে আসে নার্স। তার হাতে একটি শুভ্র রঙা কাপড়ে পেঁচিয়ে আছে সদ্য জন্ম নেওয়া শিশু। সে বারবার ঠোঁট উল্টে কেঁদে উঠছে। আরুষ্মান, ইমান, হিনা এগিয়ে যায়। নার্স তার কোলে থাকা বাচ্চাটিকে এগিয়ে দিয়ে বলে, কংগ্রাচুলেশন, মেয়েবাবু হয়েছে যে। ইমান জলে সিক্ত চোখে চায় বাচ্চাটি নিষ্পাপ মুখখানায় লাল আভায় ছেয়ে আছে গোলকাল মুখশ্রী। ইমান এর ঠোঁটের কোণে আনমনি হাসি ফুটে উঠল, আমার ছোট্ট আরুই। বলে উঠল। ইমান নার্সের কোল থেকে তার ছোট্ট আরুইকে নিয়ে নিল। অতঃপর আরুষ্মান ও হিনার সঙ্গে সে ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল, বাচ্চার মা ঠিক আছে, বাচ্চার মা ঠিক আছে। অনেক ভয় পাইয়ে দিয়েছিল সে সকলকে। তাকে কেবিনে শিফট করা হবে, তারপর আপনারা দেখা করতে পারবেন। সকলের মুখ যেন হয়ে উঠল হাস্যোজ্জ্বল। আরুষ্মান বলল, মেয়েরা কোথায় নার্স, যে ব্লাড দিতে গিয়েছিল? নার্স হাতে ইশারা করে বাম দিকে ছোট্ট কেবিনটি দেখিয়ে বলল, ওইখানে আছেন তিনি। ইমান তার ছোট্ট আরুইর কপালে চুমু খেলো, বলল। হিনা শাড়ির আঁচলে চোখের পানি মুছলো, বলল, দেখুন মা, আমাদের ছোট্ট আরুই। আমাদের ছোট্টটি দেখো না কেমন করে চেয়ে আছে। আইরোরই মতো হলেও দেখো মামার মতো করে ড্যাব ড্যাব করে চেয়ে আছে সে। আরুষ্মান হাসলো উকি ঝুঁকি দিয়ে বলল, এত ছোট্ট শরীরটা আগলে দাঁড়িয়ে আছো। ইমান তোমার হাত কাঁপছে না? আমার ভাগ্নিটা কিন্তু পুরো আমার আরুর ফটোকপি। ইমান হাসলো, বলল, ছোট্ট শরীর আগলে দাঁড়িয়ে আছি, হাত কেন কাঁপবে? তুমি ওকে কোলে নিবে না আরুষ্মান ভাই? আরুষ্মান চেয়ে থাকলো কিয়ৎক্ষণ, অতঃপর বলল, ইমান ওর শরীর কি ছোট, আমার আঙুলের ফাঁক দিয়ে পড়ে যাবে যে। না। ইমান হিনা হো হো করে হেসে উঠল। তাদের হাসির শব্দে যেন ছোট্ট আরুও তার কান্না বন্ধ করে নিজ বাবার দিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। আরুষ্মান দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। কেবিনের একপাশে থাকা সোফায় বসে আছে মেহেরা, মাথায় হাত রেখে নিমগ্ন চেয়ে আছে। পাশের নার্স দাঁড়িয়ে মেয়েরাকে বিভিন্ন উপদেশ দিচ্ছে। আরুষ্মান এগিয়ে আসে, বলে, মেয়ের কি হয়েছে? মেয়েরা চায় আরুষ্মানের দিকে। নার্স বলে, উনি নিজেই দুর্বল, আর উনি কিনা রক্ত দিয়েছে। এখন ঠিক করে দাঁড়াতে পারছেন না, আর না কিছু করতে পারছেন। তার ওপর ওনার ভেজা কাপড়ে ওনার গায়ে জ্বর এসেছে। আরুষ্মান মেয়েরার দিকে চেয়ে বলে, কি করতে হবে আমাকে বলুন। নার্স আরুষ্মানের হাতে একটি প্রেসক্রিপশনের কাগজ ধরিয়ে দিয়ে বলল, ওনাকে এই ওষুধগুলো খাওয়াবেন, আর ওনার ভেজা কাপড় পাল্টে ফেলার ব্যবস্থা করুন। ওনার খাওয়া দাওয়ার খেয়াল রাখুন। বলে আরুষ্মানকে পাশ কাটিয়ে চলে গেল নার্স। মেয়েরা উঠে দাঁড়ালো, বলল, চলুন বাইরে যাই। আরুইয়াপুর ছোট্টটিকে দেখাই হলো না যে, যার জন্য এত কিছু। বলেই মেয়েরা আরুষ্মানের পাশ কাটিয়ে যেতে নিলে আরুষ্মান মেয়েরার হাত টেনে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না মেহেরা। আপনি আমার জীবনের প্রিয় মানুষ দুটির প্রাণ বাঁচাতে কতটা সাহায্য করেছেন। মেয়েরা হাসলো, বলল, আপনার পরিবার তো আমারও পরিবার, তাহলে আমার এই সব করা স্বাভাবিক নয় কি? আরুষ্মান ছাড়লো মেয়েরাকে। দু হাতে মেয়েরার মুখটি আগলে কপালে চুমু খেলো, বলল, ভালোবাসি প্রাণ। মেয়েরা আনমনি মুচকি হাসলো। এখনই এই ভালোবাসি কথাটি শ্রবণতে যেন অন্যরকম এক অনুভূতি হয়, ভালো লাগা অনুভূতি। আরুইকে
কেবিনে আনা হয়েছে। শুভ্ররাঙা বিছানায় শুয়ে আছে সে, তার পাশে হাত পা ছড়িয়ে শুয়ে আছে তার নাড় ছিঁড়ে এই পৃথিবীতে আসা ছোট্ট দেহটি। পাশে টুলে বসে আছে ইমান। ইমান চেয়ে আছে আরুর মুখপানে। সে আরুই মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আরুর জ্ঞান ফিরেছে। আরুই ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে ইমানের দিকে। ইমানের পেছনে দাঁড়িয়েছে হিনা। আরুষ্মান মেহরার কেবিনে প্রবেশ করে। মেহরার শাড়ির ওপরে গায়ে জড়ানো আরুষ্মানের ব্লেজার। নার্স থেকে একটি তাওয়াল নিয়ে আরুষ্মান মেহরার চুলের পানি মুছে দিয়েছে। মেয়েরা দ্রুত পায়ে আরুর সম্মুখে এসে দাঁড়ায়। আরুই ইমানের চোখ সরিয়ে চায় মেহরার দিকে। মেহরা উকি দিয়ে চায় বাচ্চাটির দিকে। অতঃপর ছোটের কোণে এক ফালি হাসি ঝুলিয়ে বলে, এই যে আরুই আপু, আমাদের ছোট্ট সোনা কিন্তু ঠিক তোমার মতো হয়েছে। ওকে ছুতে ইচ্ছে করছে, তবে এই অবস্থায় কি করে ছুঁই? আরুষ্মান হেসে পাশে এসে দাঁড়ায়। মেয়েরার কাঁধে নিজের কাঁধ দিয়ে ধাক্কা দেয়। টুকাটুকি খেয়ে বলে, মামির দেখে অস্থিরতা কমছেই না। মেয়েরা ফিরে চায় ফ্রু কুচকে বলে, আজব কমার কি আছে, প্রথমবার মামি হয়েছি, একটু অস্থিরতা তো থাকবেই। আরুষ্মান ভাব দেখিয়ে বলে ওঠে, সবই আমার ক্রেডিট। মেয়েরা বিস্মিত কণ্ঠে বলে, হোয়াট? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে না করলে তুমি কি আমার আরোই আপুর ছোট্ট মামি হতে পারতে? মেয়েরা মুখ কুচকে বলে, ইসকি গাজাখুরি লজিক, আশ্চর্য। ইমান আরুই হেসে ওঠে। হিনা ঠোঁট টিপে হাসছে। সে তার হাসির ইতি টেনে বলে, আরুষ্মান মেহরা, মাকে নিয়ে তুই বাড়ি চলে যা। আরুষ্মান মেয়েরার হাতটি নিজের হাতের মুঠোয় প্রগাঢ় ভাবে নিয়ে বলল, মা, আমাদের যাওয়া দরকার। মেহরার গায়ে বড্ড জ্বর। আরুই ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, আমার জন্য হয়েছে তাই না গো আরশুর বউ? মেয়েরা হাসলো বলল, একদম না। আরুষ্মান ফোন করে ফাইজ প্রশান্ত জুনানাকে জানিয়ে দিয়েছে তার মামা ও মামি হয়েছে। সংবাদটি শ্রবণ হওয়া মাত্র আরুষ্মান ফোন করে ফাইজ প্রশান্ত জুনানাকে জানিয়ে দিয়েছে তারা মামা ও মামি হয়েছে। সংবাদটি শ্রবণ হওয়া মাত্র তাদের খুশি চোখে না দেখার মতো। ফাইজ হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে উঠবে তখনই তার ফোন বেজে ওঠে। ফাইজ পকেট থেকে ফোন বের করে রিসিভ করে ওই পাশ থেকে তার মা বলে ওঠেন, ফাইজ, কোথায় তুই? এই যে মা, গাড়িতে উঠবো, বাড়িতে আসছি। না, আমাদের বাড়ি নয়, তুমি জাহরার বাড়িতে এসো, আমি সেখানেই আছি। ফাইজ কিং কর্তব্য বিমুট হয়ে পড়ে। তার মা ওই বাড়ি কি করছে? ফারা ফাইজের উত্তর না পেয়ে পুনরায় বলল, কি বলেছি শুনেছো তো? মা, তুমি ওই বাড়ি কি করছো তা বলো তো আমাকে। কি আর করছে, তোমার বিয়ে পাকা কথা বলতে এসেছি, তাই বেশি কথা না বলে চলে এসো। ফাইজ পুনরায় কিং কর্তব্য বিমুট হয়ে গেল তার মায়ের কথায়। যারা থাম মেরে বসার ঘরে এক কোণে চুপটি করে বসে আছে। তার সম্মুখে বসে আছে ফারা। ফারাকে মাহিদ জারার বড় মায়ের দেয়া সম্বন্ধের কথাই বলেছিল তা শোনা মাত্রই ফারার প্রতি উত্তর মাহিদের নিকট, আপনার মেয়েকে আমার বাড়ির বউ ছাড়া অন্য কারোর বাড়ির বউ করতে পারবেন না মাহিদ ভাই। আপনার মেয়েকে আমার ছেলের জন্যই আমি আগেই পছন্দ করেছিলাম, আপনাকে তো বলেছি। এমন হলে আজকেই আমি আপনার সাথে সামনাসামনি কথা বলতে চাই। যারা তার ওনায় আঙুল পেঁচিয়ে একের পর এক গিট্টু দিচ্ছে তো তা পুনরায় খুলছে। যারার বড় মা তীক্ষ্ণ নজরে চেয়ে আছে ফারার দিকে। নীরব চলে গিয়েছে আজ সকালে তার কাজে। তার এখানে থাকা সম্ভব নয়। এক দণ্ড থাকবে না সে এইখানে। যাকে সে পছন্দ করতো সে কিনা অন্য একটি ছেলের সাথে তার সামনেই ঘুরতে চলে গেল ট্যাং ট্যাং করে। এমন মেয়েকে তো বিয়ে করবেই না সে। জাহরার বড় মা ফাইজকে দেখে নাকুচকে বলে ওঠে, মায়ের ছেলের গায়ের রং দেখেছো? আমাদের জাহারার সাথে যায় কোনো দিক দিয়ে।